ভারতের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত প্রসঙ্গে আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাফি আরমান মনন। মনন, আপনিও ভিডিওটি দেখেছেন, আমরা সবাই আসলে ভিডিওটি দেখেছি। প্রথমেই যে আলাপটি করতে চাই যে ঠিক কিভাবে উড্ডয়নটি হলো এবং উড্ডয়ন হবার পরে যেখানটা বিধ্বস্ত হলো সেটি যতটুকু আমরা জেনেছি আবাসিক এলাকা, সেখানকার পরিস্থিতি কেমন এবং কি অবস্থায়, মানে কেন এটি উচ্চতা হারিয়ে ফেললো? আমরা যা ভিডিও ফুটেজে দেখলাম সেখানে দেখতে পেলাম যে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বোয়িংয়ের ড্রিমলাইনার 787 যে বিমানটি ছিল, বিমানটি উড্ডয়নের 5 মিনিটের মাথায় বিধ্বস্ত হলো। ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি যখন উড্ডয়ন করলো কিছুক্ষণ বাদে সে তার কাঙ্ক্ষিত উচ্চতা অর্জন করতে পারেনি। আর খানিকক্ষণ বাদেই আমাদের কাছে যা তথ্য আছে সেখানে দেখতে পেলাম আমরা যে পাইলট মেডে কল দিয়েছিলেন, তারপরই দেখলাম যে বিমানটি বিধ্বস্ত হলো। এখন বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকারীরা গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ধার কাজ খুবই দ্রুত গতিতে চালানোর নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে, এবং কি এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বলেছেন তিনি। বর্তমানে পরিস্থিতি আমরা এখনও সেভাবে প্রেডিক্ট করতে পারছি না, কিন্তু পরিস্থিতি খুবই গুরুতর বোঝা যাচ্ছে। আমি আপনার সাথে যুক্ত করতে চাই, ভিডিওটি তো আমরা সবাই মিলে দেখলাম যে দেখা যাচ্ছে যে বিমানটি যখন উড্ডয়ন করছিল, এবং আমরা জানি যে বিমানের উড্ডয়ন এবং অবতরণের সময় প্রায় 80% বেশি কিন্তু এই ধরনের দুর্ঘটনাটি ঘটে শুধুমাত্র এই এভিয়েশন খাতে উড্ডয়ন কিংবা অবতরণের সময়। এবং কাঙ্ক্ষিত উচ্চতা অর্জন না করবার ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে ভিডিও বিশ্লেষণ করে যতটুকু মনে হয়েছে যে বিমানের যে ডানার থাকে সেই ডানার মাধ্যমে বাতাসের যে নিয়ন্ত্রণটি হয় সেটিতে আলাদা করে ফ্ল্যাপস থাকে, এবং ভিডিওতে যতটুকু মনে হচ্ছিল ফ্ল্যাপস ঠিকমতো খোলেনি, অথবা এটি যে প্রসারিত হবার একটি ব্যাপার রয়েছে যার মাধ্যমে বাতাসটি আসলে গেইন করবে, এরপরে বিমানটি উপরে উঠবে। সম্ভবত সেটি একটি কারণ, যদিও এয়ার ইন্ডিয়া এখনো পর্যন্ত তেমন কিছু আমাদের বলেনি। তারা বলছে যে পরবর্তীতে এটি জানানো হবে এবং তারা বিশ্লেষণ করছে। আপনার কাছে জানতে চাই যে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং সিরিজের বিমান অনেকগুলো রয়েছে এবং বিভিন্ন রকমের দুর্ঘটনাও ঘটছে, সার্বিকভাবে এই দুর্ঘটনা কি মনে করেন যে আগের যে সিরিজের দুর্ঘটনাগুলো ছিল তারও একটি প্রভাব কিনা, বা ইঞ্জিনিয়ারিং ত্রুটি বা মেনটেন্সের ত্রুটি, এগুলো আপনার মনে হয় কিনা? অবশ্যই নাই, কারণ আমরা যদি দেখি এখানে পাইলট কারা ছিলেন, পাইলট অভিজ্ঞ ছিলেন কিনা। যে প্রথম পাইলট ছিলেন যিনি, তার 8200 ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা আছে। সেকেন্ড যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার হচ্ছে 1800 ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তাহলে পাইলটের দিক থেকে ত্রুটি নেই। আমরা যদি ইকোনমিক টাইমসের প্রতিবেদন দেখি, তারা বলল যে কয়েকদিন আগে তাদের একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেখানে দেখা গেল যে এয়ার ইন্ডিয়ার যে 787 ড্রিমলাইনার সিরিজের বিমানটি আছে, বিমানটিতে হাইড্রোলিকের লিক পাওয়া গিয়েছে, এমনকি ফ্ল্যাপে ম্যালফাংশন ধরা পড়েছে। এটার জন্য স্ক্রুটিনি হচ্ছিল। 25 দিন আগেও অনেকগুলো এই ফ্লাইটেরই অনেকগুলো ফ্লাইট বাতিল করা হয়েছিল, ক্যান্সেলের শিকার হয়েছিল। তো সেক্ষেত্রে যদি আমরা যদি দেখতেই পাচ্ছি যে যদি বিমানেই ত্রুটি থাকে তাহলে বিমানটি ওড়ার অনুমতি কেন দেওয়া হলো? অবশ্যই কোনো স্ক্রুটিনি হওয়ার যেহেতু কথা ছিল, তাহলে কি স্ক্রুটিনি কি ঠিকমতো হয়নি? আর ড্রিমলাইনারের বোয়িংয়ের ক্ষেত্রে আমরা আগেও দেখেছি যে বোয়িংয়ের অসংখ্য বিমান এভাবে কয়েকদিন পরই আমরা বিধ্বস্তের ঘটনা দেখেছি। তো সেই ক্ষেত্রে বোয়িংয়েরও এখানে গাফিলতি আছে কি না সেটা আপাতত আমরা তদন্তর পরে আমরা বলতে পারবো, যেখানে এয়ার ইন্ডিয়া, বোয়িং এবং কি ইন্ডিয়ার এভিয়েশন মিনিস্ট্রি একসাথে জয়েন্টলি একটা তদন্ত করবে, তারপর আমরা বলতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছিল। Tootie Twist chewing gum. আপনি একটু যুক্ত করতে চাই মনন আপনার সাথে, সেটা হলো যে আমরা কয়েকদিন আগে বাংলাদেশেরও একটি দুর্ঘটনা দেখেছিলাম যে চাকা খুলে পড়ে গেছে। আমাদের যতটুকু মনে হয়, আমরা যতখানি খোঁজ খবর রাখি, যে ম্যানুফ্যাকচার যে কোম্পানি অর্থাৎ বোয়িং থেকে একটা গাইডলাইন দেওয়া হয় যে ঠিক কীভাবে এই উড়োজাহাজটি আসলে মেনটেন করা হবে অথবা রক্ষণাবেক্ষণ করা হবে। যখন একটি উড়োজাহাজকে উড়বার অনুমোদন দেওয়া হয় তার আগে একটা প্রি ইন্সপেকশন হয়, যেটি ইঞ্জিনিয়াররা করে থাকেন, এবং এরপরে পাইলট আরেকটি ইন্সপেকশন করেন। সুতরাং এখানে গাইডলাইন মানা হয়েছে কিনা বোয়িং অর্থাৎ ম্যানুফ্যাকচার কোম্পানির, সেটিও কিন্তু লক্ষণীয় ব্যাপার, এবং পরবর্তীতে যখন তদন্ত হবে সেটি আসলে উঠে আসবে। এবার আপনার কাছে যেটি জানতে চাই যে নিশ্চয়ই আপনি দেখেছেন যে একটি আবাসিক এলাকায় অর্থাৎ আহমেদাবাদ বিমানবন্দর থেকে 4 মিনিট বা 5 মিনিটের দূরত্ব, মানে খুবই কাছে, এবং আমরা যতটুকু ধারণা করছি যে আমরা তো আগুনের ফুলকি দেখেছি, একটি আবাসিক ভবনে বা আবাসিক কোনো জায়গায় পড়েছে, সেখানকার কি অবস্থা, উদ্ধার কার্যক্রমের ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? নাইম, এখন সেখানে উদ্ধার কাজ এখনও চলছে, এখনও ডজন খানেক অ্যাম্বুলেন্স সেখানে আছে, রেস্কিউ টিম গিয়েছেন, সিআরপিএফ এর সদস্যরা গিয়েছেন। যতভাবেই উদ্ধার কাজ করা সম্ভব হয় না কেন, সব প্রক্রিয়ায় অবলম্বন করেছে বিজেপি সরকার। আর আপনি যে কথাটি বলছিলেন ড্রিমলাইনারের কথা বা বোয়িংয়ের কথা, আমরা বোয়িংয়ের কিন্তু আগে যে হুইসেল ব্লোয়ার ছিল তাদেরই যে একজন ইঞ্জিনিয়ার ছিল,
তিনি কিন্তু বলেছিলেন যে বোয়িং তাদের খরচ কমানোর জন্য বিভিন্ন অসৎ পন্থা অবলম্বন করে এই ম্যালফাংশন ফ্লাইটগুলো অন্যদের কাছে বিক্রি করছে। এটা সে কিন্তু মানে অনেক দিন আগেই বলেছিল। তো এই জিনিসটার পরে অনেক দেশই হচ্ছে বোয়িংয়ের বিমান কিনছে। তো আমাদের দেশেও এই ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো বোয়িংয়ের গাইডলাইন মানা হয়েছিল কিনা সেটা তো তদন্তের পর জানা যাবে, কিন্তু বোয়িংয়ের দিক থেকে যে সমস্যা ছিল এটা মোটামুটি আমরা বিভিন্ন গণমাধ্যম দেখে বলতে পারছি। একদম ম্যানুফ্যাকচারের জায়গায়, অর্থাৎ জি। উৎপাদনের জায়গায়। আর আপনি এর আগে যেটি বলছিলেন যে ফ্ল্যাপসের কথা, অর্থাৎ সেখানেও কিন্তু ওই রিপোর্টেও ফ্ল্যাপস নিয়ে জটিলতার কথা জি, বলা বলা হয়েছে। হয়েছে, এবং জি। আমরা এখনো এই ভিডিও থেকে আমরা ধারণাও করছি যে যেহেতু ফ্ল্যাপসটা আমরা দেখতে পাচ্ছিলাম যে যদিও খুবই কম রেজুলেশনের ভিডিও, ফ্ল্যাপস ঠিক মতো খোলেনি বা প্রসারিত হয়নি, যার কারণে বাতাস এই কারণে বেরিয়ে কিছুক্ষণ ওরার কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত যখন উচ্চতা সে পেল না, তখনই সে আস্তে আস্তে নিচের দিকে পড়ে গেল, এমনকি বিধ্বস্ত হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছিলাম যে ফ্ল্যাপটা ভালো মতো খুলতে পারেনি। যাওয়ার- আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।